হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া। আমি বর্তমানে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে, এবং একই সাথে আমি ফাইবার অ্যান্ড বায়োপলিমার রিসার্চ ইনস্টিটিউটে যুক্তরাষ্ট্রে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ইউএস এর ফান্ডিং বিষয়। তো বিদেশে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অথবা যারা আপনার হায়ার স্টাডিতে আসতে চান, তাদের মধ্যে একটা কনফিউশন সবসময় থাকে, অথবা আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার ভিতরে এই কনফিউশনটা ছিল যে স্কলারশিপ জিনিসটা আসলে কীভাবে হয়, অথবা স্কলারশিপ কীভাবে পায় মানুষ, এই বিষয়গুলো নিয়ে। তো আমার মনে হয় না এই বিষয়ে খুব বেশি ভিডিও আমরা ইউটিউবে আছে যেখানে আমাদের কাছে প্রপার একটা ধারণা পাওয়া যায় যে কীভাবে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে মানুষ স্কলারশিপ পেতে পারে। তো এই বিষয়টার ধারণা দিতে আমি প্রথমেই স্কলারশিপের বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করব। প্রথম কথা, আমি এখানে ফান্ডিং শব্দটা ব্যবহার করব, কারণ আমরা ফান্ডিং বলতে স্কলারশিপটাকে বুঝি। প্রথম কথা, সেন্ট্রাল ফান্ডিং এবং প্রফেসর থ্রু ফান্ডিং। সেন্ট্রাল ফান্ডিং বলতে বোঝায় আপনি আমেরিকা একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলেন, আপনি কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করলেন না এই বিষয়ে, আপনি শুধুমাত্র বিভিন্ন প্রফেসর প্রোফাইল ঘেটে আপনি দেখলেন যে কোন প্রফেসরের সাথে আপনার রিসার্চের মিল আছে। তারপর আপনার যে স্টেটমেন্ট অফ পারপাস আছে সেখানে হচ্ছে আপনি ওই প্রফেসরের নাম উল্লেখ করলেন, অথবা কয়েকজন প্রফেসরের নাম উল্লেখ করে বললেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক এবং এই প্রফেসরের সাথে আমার কাজের মিল হয়েছে, অথবা আমি ওনাদের আন্ডারে সুপারভিশনে কাজ করতে ইচ্ছুক। তারপর আপনি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাডমিশন কমিটির কাছে গেল, এবং তারা সেটা ইভ্যালুয়েট করে আপনাকে অ্যাডমিশন নেওয়ার ডিসিশন নিল। এবং একই সাথে যে দুইজন প্রফেসরের নাম আপনি উল্লেখ করেছিলেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসে, সেই দুজন প্রফেসরের মধ্যে কেউ আপনার প্রোফাইল থেকে পছন্দ করলো এবং আপনাকে একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করলো, অথবা তার আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করলো, এবং আপনাকে পরবর্তীতে ডিসিশন লেটার এবং একই সাথে অফার লেটার দেওয়া হলো। ডিসিশন লেটার এবং অফার লেটার দুটোর মধ্যে পার্থক্য আছে। ডিসিশন লেটার বলতে বোঝায় যে আপনি একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছেন, এবং অফার লেটার বলতে বোঝায় যে আপনি অ্যাডমিশনের সাথে সাথে সেখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কোনো একটা কিছুতে আপনি ফান্ডিং পেয়েছেন। তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফান্ডিং। সেন্ট্রাল ফান্ডিংয়ে যদি আমরা চাই, তাহলে আমাদের প্রফেসরের কাছে ইমেইল করার অথবা প্রফেসরের কাছে অপরচুনিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি, এবং অ্যাপ্লাই করলেই সেন্ট্রালি আমাদের স্কলারশিপ ব্যবস্থা হয়ে যাবে। এখন এই ইভ্যালুয়েশনটা কিভাবে হয়? ইভ্যালুয়েশনটা মূলত হয় যে আমাদের অ্যাপ্লিক্যান্ট ধরেন 40 জন, এই 40 জনের মধ্যে টপ যারা ক্যান্ডিডেট আছে অথবা টপ যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদেরকেই মূলত সেন্ট্রালি ফান্ডিং দেওয়া হয়। সুতরাং সেন্ট্রাল ফান্ডিংয়ের বিষয়টা, আপনার প্রোফাইল যদি খুবই ভালো থাকে তাহলে সেন্ট্রাল ফান্ডিংয়ের অপরচুনিটি আপনার জন্য অনেক বেশি। দ্বিতীয় প্রকারের ফান্ডিং, সেটাকে আমরা বলি প্রফেসরের থ্রুতে ফান্ডিং। সেটা হচ্ছে, ধরা যাক আপনার প্রোফাইল খুব বেশি ভালো না, অথবা ভালো, যেটাই হোক, কিন্তু কোনো এক বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রফেসরের সাথে আপনার কাজের খুব মিল রয়েছে, যেটা নিয়ে আপনি রিসার্চ আন্ডারগ্রেডে করেছেন। তো আপনি যেটা করলেন, আপনি ওই প্রফেসরকে ইমেইল করলেন, ইমেইল করে বললেন যে আপনার গুগল স্কলারের প্রোফাইল আমি দেখেছি, আপনার যে রিসার্চের কাজগুলো আছে সেটার সাথে আমার কাজের খুব ভালো মিল রয়েছে, আমি এর কাজ পারি, এবং আমি আপনার আন্ডারে আপনার সুপারভিশনে কোনো অপরচুনিটি খুঁজছি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে। এটা করবেন আপনি অ্যাপ্লাই করার আগে। তো আপনি ইমেইল করলেন, ইমেইল করার পর প্রফেসর, এবং ইমেইলের সাথে সাথে আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দিলেন আপনার সিভি এবং ট্রান্সক্রিপ্ট। তো প্রফেসর আপনার সিভি দেখলেন, সিভিতে আপনার রিসার্চ ওয়ার্কগুলো দেখলেন, দেখার পরে উনি মনে হলো যে না, আপনাকে আসলে একটা অপরচুনিটি দেওয়া যেতে পারে, অথবা আপনি ওনার আন্ডারে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুব ভালো কাজ করতে পারবেন। তো উনি তারপর যেটা করবেন যে আপনাকে একটা রিপ্লাই দেবেন, রিপ্লাই দিয়ে বলবেন যে হ্যাঁ, তোমার প্রোফাইল আমার কাছে যথাযথ যোগ্য মনে হয়েছে, এবং তোমাকে আমি একটা ইন্টারভিউ নিতে চাই। তো যেটা হবে যে আপনাকে একটা টিমস মিটিংয়ে অথবা জুম মিটিংয়ে তার প্রফেসরের কাছে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে কী করা হয়, কীভাবে ইন্টারভিউ হয়, এ ব্যাপারে ডিটেলস ভিডিও আমি সামনে দেবো। বাট আপনি যেটা করবেন যে আপনি ইন্টারভিউ দেবেন, এবং ইন্টারভিউ দেওয়ার পরে প্রফেসরে আপনাকে পছন্দ হয়ে যেতে পারে, ওনার মনে হতে পারে যে না, দিস স্টুডেন্টস ইজ মাচ কেপেবল অ্যান্ড হি ক্যান বি মাই অ্যাসিস্ট্যান্ট, দ্যাট শুড বি ফাইন। তো তখন আপনাকে উনি অ্যাপ্লাই করতে বলবেন যে ইউনিভার্সিটি, যে ডিপার্টমেন্টে উনি পড়ান। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনে অবশ্যই স্টেটমেন্ট অফ পারপাসে আপনি ওনার নামটা উল্লেখ করবেন,
এবং অ্যাডমিশন কমিটির কাছে যখন এই আপনার অ্যাপ্লিকেশনটি পৌঁছাবে তখন প্রফেসর অ্যাডমিশন কমিটিকে বলে দিবেন যে বাংলাদেশ থেকে অমুক স্টুডেন্ট আসছে এবং তাকে আমি নিতে যাচ্ছি আমার আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এবং তখন আপনার অ্যাডমিশনটা হয়ে যাবে। অ্যাডমিশন হওয়ার কিছুদিন পরে আপনি ডিসিশন লেটার পাবেন এবং অফার লেটারটা পাবেন, আপনার স্কলারশিপ হয়ে যাবে। তো এই দুই প্রকার আসলে মানুষ ইউএসএতে স্কলারশিপ পায় অথবা ফান্ডিং পেয়ে থাকে, এবং ফান্ডিংয়ের থ্রুতে প্রফেসর আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিতে পারেন অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিতে পারেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে যেটা হয় যে আমরা মূলত রিসার্চের কাজ করি প্রফেসরের ল্যাবে, এবং রিসার্চের 20 ঘন্টা কাজের বিনিময়ে আমাদের মাসে মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হয় এবং একই সাথে আমাদের টিউশন ফি ওয়েভ করে দেওয়া হয়, এটাকে বলা হয় ফুল ফান্ডিং। এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে যেটা হয় যে আপনি প্রফেসর আন্ডারে গ্রেডিংয়ের কাজ অথবা তার কিছু ক্লাস নেওয়ার কাজ, ল্যাব নেওয়ার কাজ, এই কাজগুলো আপনি করে দেবেন এবং এর বিনিময়ে আপনাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। যারা স্টাইপেন্ড শব্দটাও মানে যায় না, স্টাইপেন্ড অর্থ মাসিক বেতন যেটা দেওয়া হয় $1500 অথবা $2000 সামথিং মাস্টার স্টুডেন্টের জন্য, অথবা পিএইচডি হলে আরও বেশি $3000 দিকে। তো এই অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে এবং আপনার টিউশন ফি যেহেতু ওয়েভ করা আছে, সো আপনি যে বেতনটা পাবেন সেটা দিয়ে আপনি ইউএসএতে থাকা খাওয়ার খরচটা চালাতে পারবেন এবং দেশেও কিছু টাকা পাঠাতে পারবেন। তো ওভারঅল ফান্ডিংয়ের ব্যবস্থা হচ্ছে এটা। সুতরাং আপনারা যারা অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের এই দুই ধরনের ফান্ডিংয়ের কথা মাথায় রাখতে হবে। আমি শুধুমাত্র এখানে ইউনাইটেড স্টেটসের কথা বলছি, অবশ্যই আমি অন্য দেশের কথা বলছি না, কারণ অন্য দেশে ফান্ডিংয়ের ব্যবস্থাটাও অনেকটাই ভিন্ন। তো সেক্ষেত্রে আমি যদি স্কলারশিপ পেতে চাই ইউএসের কোনো বিশ্ববিদ্যালয়ে, আমি কাজটা কি করব অথবা কোন থ্রুতে আগাবো? আমি কি সেন্ট্রাল ফান্ডিংয়ের থ্রুতে আগাবো নাকি আমি প্রফেসরের থ্রুতে আগাবো? এখানে একটু আলোচনার বিষয় আছে। আপনি কোনো ভার্সিটি কোনো ডিপার্টমেন্ট দেখে সাথে সাথে বলে দিতে পারবেন না যে সেখানে সেন্ট্রাল ফান্ডিং হয় নাকি প্রফেসরের থ্রুতে ফান্ডিং হয়, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। ধরা যাক আমি আপনাকে একটু উদাহরণ দিই। আমি যখন অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার সময় আমার মনে হয়েছিল যে আমি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি একই সাথে অন্য একটা ডিপার্টমেন্ট আছে, যেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজিং। আমি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বুটিক্স থেকে পড়াশোনা করেছি, তো আমার একই সাথে ইন্ডাস্ট্রি এবং মার্চেন্ডাইজিং দুই দিকে আমার আগ্রহ ছিল। তো আমি ডিজাইনের মার্চেন্ডাইজিংয়ে যখন আমি অ্যাপ্লাই করতে গেলাম, অ্যাপ্লাই করার আগে আমি সেখানে একটা প্রফেসরকে মেইল দিলাম যার সাথে আমার রিসার্চের কাজে মিল রয়েছে অথবা আমি যার সাথে কাজ করতে ইচ্ছুক। তো উনি আমাকে যে রিপ্লাই দিলেন যে ডিজাইন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে, তুমি প্রথমে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে সকল ক্যান্ডিডেটের মধ্য থেকে আমরা বাছাই করে স্টুডেন্টকে অ্যাসিস্ট্যান্টশিপ দিব, অর্থাৎ সেটা একটা সেন্ট্রাল ফান্ডিং সিস্টেম। তো একই সাথে আমার ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করার ইচ্ছে ছিল পিএইচডিতে। অ্যাপ্লাই করার আগে কোনো একটা খটকা লাগার কারণে আমি গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেইল দিই যে আপনাদের এখানে কি প্রফেসরের সাথে আগে আমার কন্ট্যাক্ট করে তারপর ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে, নাকি আপনারা যারা অ্যাডমিশন পায় তাদেরকে সেন্ট্রালি অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়ার ব্যবস্থা করেন? তো উনি আমাকে যেটা রিপ্লাই দেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রফেসর যদি রেকমেন্ড না করে তাহলে আমরা অ্যাডমিশনই দিই না। তো দেখুন, একই ভার্সিটির, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির একই ভার্সিটির দুই ডিপার্টমেন্টে সম্পূর্ণ দুই ভিন্ন সিস্টেমে ফান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এই কারণে আমি যেটা আপনাদেরকে সাজেশন দিব, ইফ আই মে, আপনি যেটা করতে পারেন, আপনার যে নির্দিষ্ট কিছু ভার্সিটি তো আপনার লিস্টে থাকবে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চান, সেই ভার্সিটিগুলোতে আপনি প্রথমে গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেল দেবেন, এবং বিদেশের গ্র্যাড কোঅর্ডিনেটররা যথেষ্ট হেল্পফুল, তারা সবসময় আপনাকে সাহায্য করবে। এবং আপনি যেটা করতে পারেন, আপনি গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেল দিয়ে জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। অবশ্যই ইমেল দেওয়াটা অত্যন্ত মার্জিত হতে হবে। আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন টাকা কীভাবে পাবো। আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা কি যারা অ্যাডমিশন পায় তাদের কি আপনারা অ্যাসিস্ট্যান্টশিপ অপরচুনিটির জন্য কনসিডার করেন, নাকি আমার আগে কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে তারপর অ্যাপ্লাই করতে হবে। তো এই বিষয়টা যখন আপনি জিজ্ঞেস করবেন তখন ওনার সাথে সাথে বুঝে যাবেন যে আপনি এক্স্যাক্টলি কী জানতে চাচ্ছেন, এবং তখন আপনাকে উনি বলে দেবেন যে আসলে কীভাবে আপনার আগানো উচিত। তো আমার মতে ইমেইল শুরু করার আগে অথবা অ্যাপ্লাই শুরু করার আগে এই কাজটা প্রত্যেকের করা উচিত, গ্রেড কোঅর্ডিনেটরকে ইমেইল দেওয়া উচিত। আমি জানি প্রথম এই জিনিসটা খুবই কঠিন হতে পারে অনেকের জন্য, অনেক কাছে মনে হতে পারে যে কাজটা কীভাবে করব অথবা ইমেইল দিলে কি মনে করবে, এরকম অনেক কিছু মাথায় আসতে পারে প্রথমবার যখন আমরা ইমেইলিং শুরু করি। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে বিদেশি ইমেইল খুবই একটা ভালো কমিউনিকেশন মাধ্যম। তো ইমেল দেওয়ার অভ্যাসটা আপনার করতে হবে, এবং গ্র্যাড কোঅর্ডিনেটররা যথেষ্ট হেল্পফুল মানুষ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমি নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার আগে আমি গ্র্যাড কোঅর্ডিনেটরকে
এই ফান্ডিং এবং অন্যান্য বিষয়ে আমি জানতে চেয়ে মেইল দিয়েছিলাম এবং উনি আমার সাথে সরাসরি জুম মিটিং করার প্রস্তাব দিয়েছেন। আমি কিন্তু তখনও কোনো অ্যাডমিশন পোটেনশিয়াল ক্যান্ডিডেট না, অথবা আমি কোনো স্পেশাল কোনো মানুষ না, তবুও উনি বলছেন যে তোমার কবে ফ্রি থাকবা তুমি, তোমার সাথে আমি একটা জুম মিটিং করতে যাচ্ছি, সেখানে আমি তোমাকে ডিটেলস সব কিছু বুঝিয়ে বলবো যে কীভাবে কী হয় না হয়। তো উনি কিন্তু নিজের ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে আমার মতো একজন র্যান্ডম একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটকে উনি সময় দিয়েছেন জুম মিটিংয়ের মাধ্যমে, যেখানে এবং আমার শিডিউল অনুযায়ী উনি টাইমটা দিয়েছেন। তো এটা আমি বললাম যে উদাহরণটা বোঝাতে যে বিদেশের গ্র্যাড কোঅর্ডিনেটররা বিদেশি ইউনিভার্সিটি তারা কতটুকু হেল্পফুল, কতটুকু প্রফেশনাল। তো আপনারা কখনোই ইমেল দিতে কার্পণ্যবোধ করবেন না, অথবা ভাববেন না যে ইমেল দেওয়া উচিত হবে কিনা বা না দেওয়া উচিত হবে কিনা। অবশ্যই ইমেল দিবেন এবং ইমেল দিয়ে আপনার যা জিজ্ঞাসা আছে এগুলো জানার চেষ্টা করবেন। তো এই জিনিসটা যখন আপনি জেনে যাবেন, তখন আপনি আপনার এক্সেল শিটে যেখানে ভার্সিটি লিস্টগুলো করেছেন, যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান, সেই জায়গাতে আপনি আপডেট করে রাখবেন যে কোন ভার্সিটিতে কিসের থ্রুতে অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়। তারপর আপনি ইমেল দেওয়া শুরু করবেন অথবা সেন্ট্রালি অ্যাপ্লাই করে দেবেন, কারণ এতে করে আপনার অনেক সময় বাঁচবে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি এমন একটা ভার্সিটিতে প্রফেসরদেরকে ইমেল দিয়ে যাচ্ছেন যেখানে সেন্ট্রালি ফান্ডিং হয়, এবং এমন একটা ভার্সিটিতে আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করে রেখেছেন যেখানে প্রফেসরের রেকমেন্ডেশন ছাড়া অ্যাডমিশন হয় না। দুটোই কিন্তু আপনার সময় নষ্ট হবে এবং আপনার ফান্ডিং পাওয়া অথবা অ্যাডমিশন পাওয়ার অপরচুনিটিটুকু নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আমার সাজেশন থাকবে যে আপনারা সেন্ট্রাল ফান্ডিং এবং নাকি প্রফেসরের থ্রুতে ফান্ডিং, এই বিষয়টা গ্র্যাড কোঅর্ডিনেটর থেকে জেনে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইউএসের ফান্ডিং বিষয়ে যে কনফিউশনটা আছে, অথবা কিভাবে, কারণ অনেক ধরনের মিসকনসেপশন মানুষের মধ্যে থাকে, অনেকে এই বিষয়গুলো যায় না, আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আরও একটা ব্যবস্থায় ফান্ডিং ব্যবস্থা করা যায়, যেটা হচ্ছে সরকারি স্কলারশিপ। এটাতেও অনেকে এখানে আসে যে সরকারের বিভিন্ন প্রজেক্ট থেকে বিদেশি উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়, ওটাও একটা রাস্তা। তবে ওগুলোতে খুব বেশি যে স্টুডেন্ট আসে এটা আমরা বলতে পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের প্রফেসরের থ্রুতে স্কলারশিপ অথবা সেন্ট্রাল ফান্ডিং পেয়ে এখানে আসে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখার জন্য। আশা করি সামনে আমি আরও ভিডিও দেবো যেখানে আপনাদের আরও জিজ্ঞাসা, আরও অনেক কিছু আমি পরিষ্কার করব। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ফান্ডিংয়ের বিষয়ে, আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।